বাড়ি সত্যনারায়ণ পুজো। এক ঘর লোকের সামনে আমার শাশুড়ি মা আমার মাকে কাঁদতে কাঁদতে হঠাৎ বলে উঠলেন, ছেলেটাকে মনের মতো মানুষ করে উঠতে পারলাম না বেয়ান। একেবারে নির্লজ্জ অমানুষ হয়েছে জানেন। শিক্ষিত হলে কি হবে, কোনো সাংসারিক বোধ বুদ্ধি বলতে কিছুই নেই। এই জন্য আমার মনে যত জ্বালা, যত অশান্তি। রান্নাঘর থেকে কথাগুলো শুনে ভীষণ বিরক্ত লাগলেও ভাবলাম, তপস্যা করেও এমন সন্তান পাওয়া যায় না। তার সম্পর্কে মা হয়ে এক ঘর লোকের সামনে এ কথা বলতে ওনার মুখে একটুও বাঁধলো না। সত্যি, স্বার্থ আর অর্থ মানুষকে কত নিচে নামিয়ে দেয়। আমি ঋণী। বিয়ে হয়েছে প্রায় 2 বছর হতে চলেছে। আমি হোম মেকার। আমার স্বামী পলাশ একটা কোম্পানিতে চাকরি করে, এই নামমাত্র বেতন। ফলে সংসারে আমাদের কন্ট্রিবিউশন খুব সামান্য। আমরা দুজন ছাড়াও আমাদের সঙ্গে থাকেন আমার বড় ভাসুর অর্থাৎ বড়দা আর বড় জা এবং আমার শাশুড়ি মা। এতক্ষণ কথা হচ্ছিল বড়দাকে নিয়ে। বড়দা হলেন অঙ্কে সিনিয়র প্রফেসর। কলেজ ছাড়াও টিউশন, সেমিনার, পড়াশোনা নিয়ে কর্মব্যস্ত একজন মানুষ এবং মনের দিক থেকে আকাশের মতন উদার। আর দিদি ভাই আমার আইডিয়াল। একজন গৃহবধূ হিসেবে এই বাড়িতে বিয়ে হয়ে এসেছিল এবং নিজের শখ আর দুঃখটাকে মরে যেতে দেয়নি। বাঁচিয়ে রেখেছিল শত ব্যস্ততার মাঝেও, আর বাঁচিয়ে রেখেছিল নিজের আত্মসম্মান বোধ। বউ ভাতের পরের দিন আমার বাপের বাড়ি থেকে দেওয়া উপহারগুলো দেখতে দেখতে শাশুড়ি মা বলে উঠলেন, এ মা, তোমার মামা বিয়েতে শাড়ি দিয়েছেন, সোনার জিনিস দেননি? এ কেমন আত্মীয় গো? আমি অপ্রস্তুত হয়ে মাথা নামিয়ে নিলেও দিদিভাই বলেছিল, কেন মা, উপহারটা তো আপনাকে দেয়নি, যাকে দিয়েছে সে বুঝুক না। আর তারা তবু কিছু না কিছু দিয়েছে। এ বাড়ি থেকে অনেকেই কিছু দেয়নি। এরপরে কি আর কথা বলার মুখ থাকে? বলা বাহুল্য, শাশুড়ি মা আমাকে কোনো কিছু দিয়েই মুখ দেখেননি। অথচ সেদিন বুঝেছিলাম, মেয়েদের পায়ের নিচের জমি শক্ত হলে আত্মমর্যাদায় মাথাটা অটোমেটিক উঁচু হয়ে যায়। নিখুঁত সেলাই আঁকার হাত ছিল দিদিভাইয়ের। প্রথমে টুকটাক পাঞ্জাবি, ব্লাউজ, চুড়িদার, রুমালের ডিজাইন করতে করতে একসময় বিরাট জনপ্রিয় হয়ে ওঠে ওর হাতের কাজ। এখন এই এলাকায় 2টো বুটিকের মালকিন আমার দিদিভাই। অন্য সময় ব্যস্ততা থাকা সময় স্নান, খাওয়া, ঘুমানোর কোনো সময় থাকে না। ফলে সংসারের কোনো কাজই সে সেভাবে হাত দিতে পারে না। রোজের অল্প রান্না বান্না, নিজের কাজকর্মটুকু হালকা পাতলা করে ওনাকে বেরিয়ে যেতে হয়। যদিও সে খামতি ঢাকার জন্য কাজের দিদি রেখে দিয়েছে দিদিভাই, নিজে বেতন দিয়ে। আর এখানেই আমার শাশুড়ি মায়ের প্রবল আপত্তি। ওনার কথা, বাড়ির বউ সংসারের কাজকর্ম সামলাবে, ওনার হাতে হাতে কাজের জোগাড় দেবে, উনি আদেশ করা মাত্রই সেটা ওনার সামনে হাজির হয়ে যাবে। বাড়ির বউ থাকতে বাড়ির কাজের লোক বাড়ির কাজ করবে কেন? আর রান্নার বউয়ের হাতের রান্না খেতেই বা হবে কেন? যদিও বাড়ির বউ প্রফেশনাল হয়, তার উপার্জনের টাকা সে নিয়মিত বাপের বাড়িতে দিতে যাবে কোন সাহসে? আসলে ব্যাপারটা হচ্ছে, আজ বাড়িতে সত্যনারায়ণ পুজো। পাড়ার সকলকে নিমন্ত্রণ করা হয়েছে প্রসাদ নিতে আসার জন্য। শাশুড়ি মা কাল রাতে দিদিভাইকে বলেছিলেন, আজ অন্তত বাড়িতে থেকো। দিদিভাই বলেছিল সকালবেলায় পুজোর সে যাবতীয় জোগাড় করে দেবে, কিন্তু বেলার দিকে ঘন্টা 2-এর জন্য বাইরে তাকে যেতে হবে। কারণ দিদিভাইয়ের মায়ের প্রেশারটা কদিন ধরে ভীষণ হাই, আর বাড়িতে উনি একাই থাকেন। আজ ডাক্তার না দেখালে বিপদ ঘটে যেতে পারে। বড়দাও দিদিভাইয়ের যাওয়াটাকে উচিত বলে বিবেচনা করেন। এই নিয়ে গতকাল থেকে মায়ের মেজাজ ভীষণ খারাপ হয়ে আছে। এসব ভাবতে ভাবতে আমি আবার শুনতে পেলাম শাশুড়ি মায়ের গলা। পাশের বাড়ির মিত্রা কাকিমাকে বলছেন, তুমি বলো, মেয়েদের বিয়ের পর অত মা মা করলে চলে? এমনিতে তো মাকে মাসে 2বার দেখতে যাওয়া তার চাই।
সব টাকা তো ওখানেই ঢালছে। এদিকে সংসারের সব কাজ করে মরছি আমি। কেন এক মেয়ের বাপ মা মেয়ের বিয়ের পর বেঁচে থাকে না? কই এই বাড়ির মাটার জন্য তো কিছু হাতে করে আনতে দেখি না। কোন দিন সে আনে? আর ছেলেটাও হয়েছে তেমনি, বিয়ের পর একেবারে বউয়ের আঁচল ধরা হয়ে গেছে। এই নাকি ছেলে এত শিক্ষিত। শুনে গাটা রিরি করে উঠল, থাকতে পারলাম না। আমি ঘর থেকে বেরিয়ে বললাম, এত বড় মিথ্যে কথা বলবেন না মা। আপনার ডাক্তার, টেস্ট, যাবতীয় ওষুধ, সংসারের বড় বড় খরচা, আত্মীয় পরিজনদের দেখাশোনা, উপহার সব কিছুই দাদা দিদিভাই করেন। দিদিভাই প্রত্যেক দিন ফেরার সময় আপনাকে নিয়ম করে ফোন করে জিজ্ঞেস করে কি আনতে হবে, কি দরকার আপনার, কি খেতে ইচ্ছে করছে। যেটা বললে যত অসুবিধাই হোক না কেন দিদিভাই সেটা ঠিক এনে হাজির করেন। 2 বছরে একদিনও দেখিনি দিদিভাই খালি হাতে বাড়ি এসেছে। কোন ছেলের বউটা তার শাশুড়ির ঘরে এসি বসিয়ে দেয় বলুন তো? আমার কথা শুনে শাশুড়ি মা তেলে বেগুনে জ্বলে উঠে বললেন, এলেন, গায়ে মানে না, আপনি মরুন। তোমাকে কি কিছু বলেছি বৌমা? তোমার সুনাম তো সব জায়গায় করি যে আমার ছোট ছেলের বউয়ের মতন মেয়েই হয় না। আর তুমি বড় বউয়ের হয়ে সাপাই গাইছো। এক ঘর লোকের সামনে আমাকে মিথ্যেবাদী করে দিলে। ভয়ঙ্কর মেয়ে তুমি মা। আমি উচিত জবাব দিলাম, আমি আপনার পছন্দের বৌমা, কারণ আমি আপনার কথা মতো চলি। বছরে একবারের বেশি বাপের বাড়ি যাই না। আমাকে বুঝে শুনে চলতে হয়, কারণ আমার স্বামীর উপার্জন কম। সংসারে কাজকর্ম, আপনার হুকুম তামিল করা, সেটা পূরণ করতে হয়। আর দিদি ভাই 2 বছরে 2 বারই দেখেছি যেমনি সময় দিতে পারে না, সে আপ্রাণ চেষ্টা করে অন্যভাবে পূরণ করতে। আর আপনি সেই ছেলের বউয়ের নামে সবার সামনে নিন্দা করে বেড়াচ্ছেন। আজ কোনো কারণে আমি 2 দিন বিছানায় শুয়ে থাকলে আমার সম্পর্কেও বলতে ছাড়বেন না নিশ্চয়ই? কথাগুলো বলেই আমি হাঁপাতে লাগলাম, কারণ বলি না, কিন্তু এখন বলছি। কিছু সময় বলতে হয়। মুখের কুলুপ খুলে মুখ খুলতে শিখতে হয়। আমি বললাম, সংসারে আমি, দিদি ভাই, আপনি, আমরা সবাই একই। তাহলে একজন মেয়ে হয়ে একজন মেয়ের সাথে ঈর্ষা? তাহলে ইচ্ছে, সফলতা, কর্তব্য, অসহায়তাগুলো কে কবে বুঝবেন? আদ্যিকালের টিপিক্যাল শাশুড়ির ছক ভেঙে বেরোতে না পারলে, একটু সহানুভূতি সম্পন্ন না হলে আপনি ভালোবাসা কিভাবে ফেরত পাবেন বলুন তো? কাজের সময় কাজী, কাজ ফুরলেই পাজি। এই মনোভাব থেকে বেরিয়ে আসতে হবে তো। সত্যি, বাড়িতে গুরুজনদের বুঝদার, ধৈর্যশীল, নমনীয়, বুদ্ধিমান হওয়া দরকার। তবেই না ছোটরা শিখবে। গাছ অপুষ্ট হলে ফল